নমস্কার বন্ধুরা, সবাইকে স্বাগত আমার চ্যানেল গল্প কথায়। আজ আমরা দত্তার তৃতীয় পরিচ্ছেদ পড়ব। মাস 2 হইল বনমালীর মৃত্যু হইয়াছে। তাহার কলিকাতার এত বড় বাড়িতে বিজয়া এখন একা। তাহার দেশের বিষয় সম্পত্তি দেখাশোনা রাসবিহারী করিতে লাগিলেন এবং সেই সূত্রে তাহার এক প্রকার অভিভাবক হইয়াও বসিলেন। কিন্তু নিজে থাকেন গ্রামে, সেই জন্য পুত্র বিলাস বিহারীর উপরেই বিজয়ের সমস্ত খবরদারির ভার পড়িল। সেই তাহার প্রকৃত অভিভাবক হইয়া উঠিল। তখন এই সময়টায় প্রতি ব্রাহ্ম পরিবারের সত্য, সুনীতি, সুরুচি এই শব্দগুলো বেশ বড় করিয়াই শিখানো হইত। কারণ বিদেশে পড়িতে আসিয়া হিন্দু যুবকেরা যখন পিতামাতার বিরুদ্ধে, দেবদেবীর বিরুদ্ধে, প্রতিষ্ঠিত সমাজের বিরুদ্ধে বিদ্রোহ করিয়া এই সমাজে বাঁধানো খাতায় নাম লিখাইয়া বসিত, তখন এই শব্দগুলোই চারা দিয়ে তাহাদের কাঁচা মাথা ঘাড়ির উপর সোজা করিয়া রাখিত, ঝুঁকিয়া ভাঙিয়া পড়িতে দিত না। তাহারা কহিত, যাহা সত্য বলিয়া বুঝিবে তাহাই করিবে। মায়ের অশ্রু জলেই বল, আর বাপের দীর্ঘ নিঃশ্বাসেই বল। কিছুই দেখিবার শুনিবার প্রয়োজন নাই। ওসব দুর্বলতা সর্বপ্রযত্নে পরিহার করিবে, নচেত আলোকের সন্ধান পাইবে না। কথাগুলা বিজয়াও শিখিয়াছিল। আজ গ্রাম হইতে বিলাসবাবু বৃদ্ধ মাতাল জগদীশের মৃত্যু সংবাদ লইয়া আসিয়াছিলেন। বিজয়া সে পিতৃবন্ধু বটে, কিন্তু বিলাসবাবু যখনই বলিতে লাগিলেন কেমন করিয়া জগদীশ মদ খাইয়া মাতাল হইয়া ছাদের উপর হইতে পড়িয়া মরিয়াছে, তখন ব্রাহ্ম ধর্মের সুনীতি স্মরণ করিয়া বিজয় এই দুর্ভাগা পিতৃসখার বিরুদ্ধে ঘৃণায় অস্ত্রকুঞ্চিত করিতে বিন্দুমাত্র সংকোচ বোধ করিল না। বিলাস বলিতে লাগিল, জগদীশ মুখুজ্জে আমার বাবারও ছেলেবেলার বন্ধু ছিলেন, কিন্তু তিনি তাহার মুখ পর্যন্ত দেখতেন না। টাকা ধার করতে 2 বার এসেছিল, বাবা চাকর দিয়ে তাকে ফটকের বার করে দিয়েছিলেন। তিনি সর্বদা বলেন, এইসব দুর্নীতিপরায়ণ লোকগুলোকে প্রশ্রয় দিলে মঙ্গলময় ভগবানের শ্রীচরণে অপরাধ করা হয়। বিজয়া সাই দিয়া কহিল, অতি সত্য কথা। বিলাস উৎসাহিত হইয়া বক্তৃতার ভঙ্গিতে বলিতে লাগিল, বন্ধুই হোক আর যেই হোক, দুর্বলতা বশে কোনো মতে ব্রাহ্ম সমাজের চরম আদর্শকে ক্ষুণ্ণ করা উচিত নয়। জগদীশের সমস্ত সম্পত্তি এখন ন্যায়ত আমাদের। তার ছেলের পিতৃঋণ শোধ করিতে পারে ভালো, না পারে আইনত আমাদের এই দণ্ডেই সমস্ত হাতে নেওয়া উচিত। বস্তুত ছেড়ে দেবার আমাদের কোনো অধিকার নেই, কারণ এই টাকায় আমরা অনেক সৎকার্য করিতে পারি। সমাজে কোনো ছেলেকে বিলাত পর্যন্ত পাঠাতে পারি, ধর্ম প্রচারে ব্যয় করতে পারি, কত কি করতে পারি। কেন তা না করব বলুন? তাছাড়া জগদীশবাবু কিংবা তার ছেলে আমাদের সমাজভুক্ত নয় যে তাকে দয়া করা আবশ্যক। আপনার সম্মতি পেলেই বাবা সমস্ত ঠিক করে ফেলবেন বলে আজ আমাকে আপনার কাছে পাঠিয়েছেন। বিজয়া মৃত পিতার শেষ কথাগুলো স্মরণ করিয়া ভাবিতে লাগিল। সহসা জবাব দিতে পারিল না। তাহাকে ইতস্তত করিতে দেখিয়া বিলাস সজোরে প্রবল কণ্ঠে বলিয়া উঠিল, দ্বিধা দুর্বলতা পাপ, শুধু পাপ নয় মহাপাপ। আমি মনে মনে সংকল্প করেছি তার বাড়িটাই আপনার নামে করে, যা কোথাও নেই, কোথাও হয়নি, আমি তাই করিব। কারাগারের মধ্যে ব্রাহ্ম মন্দির প্রতিষ্ঠা করে দেশের হতভাগ্য মূর্খ লোকগুলোকে ধর্ম শিক্ষা দেব। আপনি একবার ভেবে দেখুন দেখি, এদের মূর্খতার জ্বালাতেই বিরক্ত হয়ে আপনার স্বর্গীয় পিতৃদেব দেশ ছেড়েছিলেন কিনা? তার কন্যা হয়ে কি আপনার উচিত নয় এই নোবল প্রতিশোধ নিয়ে তাদেরই এই চরম উপকার করা? বলুন, আপনি এই কথার উত্তর দিন। বিজয়া বিচলিত হইয়া উঠিল। বিলাস দীপ্ত স্বরে বলিতে লাগিল, সমস্ত দেশের মধ্যে একটা কত বড় নাম, কত বড় সাড়া পড়ে যাবে ভেবে দেখুন দেখি। হিন্দুদের স্বীকার করতেই হবে, সে ভার আমার উপর। যে ব্রাহ্ম সমাজে মানুষ আছে, হৃদয় আছে, স্বার্থ ত্যাগ আছে, যাকে তারা নির্যাতন করে দেশ থেকে বিদায় করে দিয়েছিল, সেই মহাত্মারই মহীয়সী কন্যা তাদেরই মঙ্গলের জন্য এই বিপুল স্বার্থত্যাগ করেছেন। সমস্ত ভারতবর্ষময় একটা কি বিরাট মরাল ইফেক্ট হবে বলুন দেখি। বলিয়া বিলাস বিহারী সম্মুখের টেবিলের ওপর একটা প্রচন্ড চাপড় মারিল। তথাপি পিতার কথাগুলি স্মরণ করিয়া সে দ্বিধাভরে জিজ্ঞাসা করিল, তার ছেলের নাম শুনেছি নরেন্দ্র, এখন সে কোথায় আছে জানেন? জানি, হতভাগ্য পিতার মৃত্যুর পরে সে বাড়ি এসে এখন দেশেই আছে। আপনার সঙ্গে বোধহয় আলাপ আছে। আলাপ? ছি, আপনি আমাকে কি মনে করেন বলুন দেখি। বলিয়া বিজয়াকে একেবারে অপ্রতিভ করিয়া দিয়া বিলাসবাবু একটুখানি হাসিয়া কহিল, আমি তো ভাবতেই পারিনি যে জগদীশ মুখুজ্জের ছেলের সঙ্গে আলাপ করছি।
তবে সেদিন রাস্তায় হঠাৎ একটা পাগলের মতো নূতন লোক দেখে আশ্চর্য হয়েছিলাম। শুনলাম সেই নরেন মুখুজ্জে। বিজয়া কৌতূহলী হইয়া কহিল, পাগলের মতো? শুনেছি নাকি ডাক্তার? বিলাসবাবু ঘৃণায় সর্বাঙ্গ কুঞ্চিত করিয়া কহিলেন, ঠিক পাগলের মতো। ডাক্তার, আমি বিশ্বাস করিনি। মাথায় বড় বড় চুল, যেমন লম্বা তেমনি রোগা। মুখের প্রত্যেক পাঁজরাটি বোধ করি দূর থেকে গোনা যায়। এই তো চেহারা, তালপাতার সেপাই ছো। বস্তুত চেহারা লইয়া গর্ব করিবার অধিকার বিলাসের ছিল, কারণ সে বেটে, মোটা এবং ভারী জোয়ান। তাহার বুকের পাঁজর বোমা মারিয়া নির্দেশ করা যাইত না। সে আরো কি বলিতে যাইতেছিল, বিজয়া বাধা দিয়ে জিজ্ঞেস করিল, আচ্ছা বিলাসবাবু, জগদীশবাবুর বাড়িটা যদি আমরা সত্যই দখল করে নিই, গ্রামের মধ্যে কি একটা বিশ্রী গোলমাল উঠিবে না? বিলাস জোর করিয়া বলিয়া উঠিল, একেবারে না। আপনি 5-7খানা গ্রামের মধ্যে এমন একজনও পাবেন না যার এই মাতালটার উপর বিন্দু মাত্র সহানুভূতি ছিল। আহা, বলে এমন লোক ও অঞ্চলে নেই। হাসিয়া কহিল, কিন্তু তাও যদি না হতো, আমি বেঁচে থাকা পর্যন্ত সে চিন্তা আপনার মনে আনা উচিত নয়। কিন্তু আমি বলি, অন্তত কিছুদিনের জন্য আপনার একবার দেশে যাওয়া কর্তব্য। বিজয়া আশ্চর্য হইয়া জিজ্ঞাসা করিল, কেন? আমরা কখনোই তো সেখানে যাইনি। বিলাস জোর দিয়া বলিল, সেই জন্যই তো বলি আপনার যাওয়া চাই। প্রজাদের একবার তাদের মহারানীকে দেখতে দিন। আমার তো নিশ্চয় মনে হয় এই সৌভাগ্য থেকে তাকে বঞ্চিত করা অপরাধ।